বরং এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত গ্রহণ করে সামনের নির্বাচনে একটি গণপরিষদ নির্বাচন হবে, তাহলে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরেই গণপরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা সম্ভব। এ কারণে আমরা এটাকে কোনো জটিল সিদ্ধান্ত বলে মনে করি না, এটাকে কোনো কঠিন সিদ্ধান্ত বলেও মনে করি না। এটা অবাস্তব কোনো কিছু নয়, শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর মতামতের উপরেই এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করা যে কোনো সময় সম্ভবপর বলেই আমরা মনে করি। নতুন একটি সংবিধান নতুন করে লিখে আমরা যদি সেটাকে পরিবর্তিত করতে না পারি, এ কারণে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা, একমাত্র পথ। ঠিক সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া এবং আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করে সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। আমরা বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান রাখব, বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান, এতগুলো জায়গায় আমরা পরিবর্তনের কথা বলেছি, আমরা নতুন সংবিধানের কথা কেন বলতে পারছি না? এই প্রশ্ন আমাদের নিজেদেরকে করা প্রয়োজন। আমরা যদি সংস্কার প্রস্তাবনাগুলোকে টেকসই করতে না পারি, তাহলে যে মানুষেরা শহীদ হয়েছেন 24-এর অভ্যুত্থানে তাদের কাছে আমরা কি জবাব দেব? যে মানুষেরা 24-এর অভ্যুত্থানে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছেন, সেই মানুষের কাছে আমরা কি জবাব দেব যদি জুলাই সনদের বিষয়গুলোকে আমরা আইনি ভিত্তি দিতে না পারি, যদি সেগুলোকে আমরা টেকসইভাবে বাস্তবায়ন করতে না পারি? এই কারণেই জুলাই সনদের সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি শুধু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় দাবি নয়, এটা জাতিকে মুক্তির দাবি। এটা জাতির যে সংকট তৈরি হয়েছে, যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, যে আইনগত জায়গায় সংকট তৈরি হয়েছে, সেই সংকটগুলো থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে আমরা এটা জাতির কাছে উপস্থাপন করছি। এই জুলাই সনদের মধ্যে যতগুলো বিষয় আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলোকে, এই প্রস্তাবনাগুলোকে যদি গ্রহণ করা হয়, তাহলে এই সংবিধানের স্ট্রাকচার, ক্যারেক্টার, নেচার সবগুলো জায়গাতে একটা বড় ধরনের পরিবর্তন তৈরি হবে। এত বড় ধরনের পরিবর্তনকে শুধুমাত্র সংশোধনী করে এটাকে টেকসই করা সম্ভবপর নয়। আমরা বাংলাদেশের সাংবিধানিক আইনের ইতিহাসের দিকে যখন আমরা তাকাই, আমরা দেখতে পাই যে সংবিধানে যে পরিবর্তনগুলো এসেছিল তার অনেকগুলো পরিবর্তনকেই, সংশোধনীকেই পরবর্তীতে কোর্ট সেগুলোকে বাতিল ঘোষণা করেছে। বিশেষত আমরা যদি সংবিধানের 8ম সংশোধনী মামলার দিকে তাকাই, যখন ঢাকা শহরের বাইরেও হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হলো, কোর্ট সেটাকে ইউনিটারি ক্যারেক্টার রাষ্ট্রের সেটা নষ্ট হয়েছে বলে, সেটা বিঘ্ন ঘটেছে বলে সেই সংশোধনীকেই বাতিল করে দিল। ঠিক একই ধরনের বিষয় আমরা কিন্তু এবার ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আমরা কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হাইকোর্ট সেটার স্থায়ী বেঞ্চ বিভাগীয় শহরগুলোতে সেটা স্থাপন করা হবে। এই পরিবর্তনগুলো আমরা করেছি। আমরা কথা বলেছি যে বাংলাদেশে যে 70 অনুচ্ছেদের বাস্তবতা ছিল, যে 70 অনুচ্ছেদের কারণে দলীয় প্রধান যে সিদ্ধান্ত গ্রহণ করতেন, সেই সিদ্ধান্তকেই সকল সাংসদদেরকে মেনে নিতে হতো, তা আমরা পরিবর্তনের কথা বলেছি। এখন চাইলে যে জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, একজন সাংসদ তার মতো করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন যে পরিবর্তন আমরা নিয়ে এসেছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে আমরা কথা বলেছি, এটা 72-এর সংবিধানের আইডিয়া না, সংবিধানের মূল জায়গার আইডিয়া না, এবং এই কারণেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে, কোর্টকে ব্যবহার করে সেটাকে বাতিলও করা হয়েছিল। সেই সংখ্যাগুলোর জায়গা রয়ে যাবে যদি আমরা